বাংলাদেশে অনুমোদন পেল অক্সফোর্ডের ভ্যাকসিন। ভারতের সাথে চুক্তিতে আস্থা রাখছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। যুদ্ধাপরাধীদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করে জিয়া, বললেন প্রধানমন্ত্রী। দেশপ্রেমের আদর্শে ছাত্রলীগকে গড়ে তোলার আহ্বান। পিকে হালদারের বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা, সহযোগী শঙ্খ ব্যাপারী 3 দিনের রিমান্ডে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি নার্গিস মতিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড এস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সোমবার সন্ধ্যায় ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকোকে এনওসি দেয় ওষুধ প্রশাসন। অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, বেক্সিমকো চাইলে এখন করোনার ভ্যাকসিন আমদানি করতে পারবে। এর আগে দুপুরে এনওসি চেয়ে আবেদন করে বেক্সিমকো। ভারত থেকে চুক্তি অনুযায়ী যথাসময়ে করোনার ভ্যাকসিন আসবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। একই আশার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। সচিবালয়ের সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত ও পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সব পক্ষের সাথে কথা হয়েছে, কোনো সমস্যা থাকবে না। আর নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। চুক্তি অনুযায়ী যথাসময়েই ভারত থেকে করোনা ভাইরাসের টিকা দেশে আসবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ভারতীয় সরকার বলেছেন, কমিটমেন্ট হ্যাজ বিন মেড এট দি হাইয়েস্ট লেভেল, উইল বি ইমপ্লিমেন্টেড। সুতরাং আমরা এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। ভ্যাকসিন যথাসময়ে আসবে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এই মাসের শেষে, হয়তো এই মাসের শেষেই আসবে। ভারত টিকা দিচ্ছে না এমন সংবাদ প্রকাশিত হলে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে, যথাসময়ে করোনা ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। অনুমোদন পাওয়ার পরে তারপরে তারা আবারও আমাদেরকে জানাবে যে আমরা কবে আমরা পাব। তা আমরা আশা করি যতটুক আমাদের আলোচনা হয়েছে সেই আলোচনা অনুযায়ী আমরা এখনো আশ্বস্ত থাকতে পারি যে আমরা হয়তো আমাদের চুক্তি অনুযায়ী আমরা ভ্যাকসিন পাব। হঠাৎ করেই এমন খবর পাওয়ার পরেই আলোচনা শুরু হয়েছে। ভারত ছাড়াও কয়েকটি দেশের সাথে ভ্যাকসিন নিয়ে আলোচনা অব্যাহত আছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা বিভিন্ন দেশের সাথে আলোচনা করেছি, সেই বিষয়গুলো তো সেগুলো হাতে আছে, যেমন চাইনিজ ভ্যাকসিন বা রাশিয়ান ভ্যাকসিন, এগুলো তো আমাদের হাতে আছে। এদিকে স্বাস্থ্য সচিব জানান, ভারতের সাথে চুক্তি হয়েছে G2G পর্যায়ে, নিষেধাজ্ঞা হয়েছে বাণিজ্যিক রপ্তানির উপর, তাই বাংলাদেশের উপর এ নিষেধাজ্ঞা কার্যকর নয়। যেহেতু এই কাজটি হয়েছে G2G, সরকার টু সরকার, এর সাথে এই যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার কথা ভারত সরকার বলেছে শুধুমাত্র কমার্শিয়াল কোন তাদের যে অ্যাক্টিভিটিস, কমার্শিয়াল অ্যাক্টিভিটিসের উপরে নিষেধাজ্ঞা হয়েছে, আমাদের গুলাতে না, কারণ এটা সরকার টু সরকার। করোনার ভ্যাকসিন পাওয়ার জন্য গেল বছরের 5 নভেম্বর ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। চুক্তি অনুযায়ী ভ্যাকসিন দেওয়া শুরু হলে 3 কোটি ডোজ পাবে বাংলাদেশ। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সঠিক সময়ে কোভিড-19 ভ্যাকসিন পাবে, জানিয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটের বাংলাদেশি অংশীদার বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা নিয়ে এপিতে প্রকাশিত প্রতিবেদন নিয়ে বিভ্রান্তির প্রেক্ষিতে একথা জানান প্রতিষ্ঠানটির এমডি। সরকারের সাথে 9 চুক্তি হয়েছে বেক্সিমকো ও সেরামের মধ্যে বলেও তিনি উল্লেখ করেন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন ভারতে উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট।
ভারতের কোভিশিল্ড চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর 3 কোটি ডোজ সংগ্রহের জন্য 5 নভেম্বর সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকোর সাথে সমঝোতা স্মারক সই করে সরকার। গত রোববার ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারতের বায়োটেকের কোভ্যাক্সিনের অনুমোদন দেয়। রোববার বার্তা সংস্থা এপির সংবাদে বলা হয়, কোভিড ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞার কথা। এ নিয়ে তৈরি হয় বিভ্রান্তি দূর করতে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এমডি নাজমুল আহসান পাপন সাংবাদিকদের ব্রিফ করেন। G2G-র কিন্তু প্রশ্নই ওঠে না, মানে আমি জানা নাই, মানে এইটা আমাদের আপনারা যে G2G-র কথা বলছেন, স্বাস্থ্য সচিব বলেছে, উনি কোন ভ্যাকসিনের কথা বলছে আমি জানি না। এটা হতে পারে অন্য ভ্যাকসিন, গভর্নমেন্টের সাথে কোনো থাকতেই পারে, আমার জানা নেই। বাংলাদেশ রেগুলেটরি অথরিটি অ্যাপ্রুভাল দেওয়ার 1 মাসের মধ্যে ওরা আমাদের এখানে সাপ্লাই শুরু করতে হবে অ্যাকর্ডিং টু দি এগ্রিমেন্ট। বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ যথাসময়ে ভ্যাকসিন পাবে। টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। টিকা রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছিল জিয়াউর রহমান। স্বাধীনতার চেতনা ব্যর্থ করার এমন অপচেষ্টায় দেশ যথাসময়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এ মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ভোগবিলাসিতা নয়, দেশপ্রেম ও আদর্শ নিয়ে নিজেদের গড়ে তুলতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে 1948 সালের 4 জানুয়ারি সৃষ্টি হয়েছিল ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের। 73তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয় এই আলোচনার। এতে গণভবন থেকে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের জীবনকে সাংগঠনিক আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ছাত্রলীগ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন তিনি। উল্লেখ করেন 75 পরবর্তী সরকারের ধ্বংসাত্মক কার্যকলাপের কথা। যে আদর্শ নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল, সে আদর্শ থেকে বিচ্যুত ঘটে 15 আগস্টের পর থেকেই। যুদ্ধাপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, জিয়াউর রহমান সেটা বন্ধ করে দেয় এবং যুদ্ধাপরাধীদের নিয়ে এসে ক্ষমতায় বসায়। মানবতা বিরোধী কাজের সঙ্গে যা সম্পৃক্ত তাদেরকে দিয়েই রাষ্ট্র পরিচালনার কাজ শুরু করে, যার ফলটা এটা দাঁড়ায় যে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারেনি। দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে ছাত্রলীগের অগ্রগামী ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়া ছাত্র দলকে বলেছিল যে তাদের হাতেই নাকি আওয়ামী লীগের বিনাশ ঘটবে, আওয়ামী লীগকে ধ্বংস করবে, অর্থাৎ তারা দিয়েছিল অস্ত্র। এটা জিয়াউর রহমানেরই নীতি ছিল। আমাদের বহু মেধাবীদের হাতে অস্ত্র আর অর্থ তুলে দিয়ে তাদের বিপথে পরিচালিত করেছিল। কিন্তু আমরা চেয়েছি শিক্ষা, কারণ শিক্ষা ছাড়া একটা জাতি উন্নত হতে পারে না। আগামীতে নেতৃত্ব দিতে, মানুষের সেবার আদর্শ নিয়ে নিজেদের গড়ে তুলতে ছাত্রলীগ কর্মীদের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। তোমাদেরকে তো সামনে নেতৃত্ব দিতে হবে, তো সেইভাবে তোমরা নিজেদেরকে গড়ে তুলবে। কিন্তু মনে রাখবে, যে আদর্শ নিয়ে গড়ে তুলতে পারবে নিজেকে, সেই কিন্তু সফল হবে। আর যদি অর্থ সম্পদের দিকে নজর চলে যায়, কখনো সফল হতে পারবে না, ভোগবিলাস করতে পারবে। এটা হলো বাস্তবতা। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে যোগ্য নেতৃত্ব সৃষ্টির তাগিদ দেন প্রধানমন্ত্রী। সেই শান্তির পথ ধরে আমরা প্রগতির পথে এগিয়ে চলব, দেশকে এগিয়ে নিয়ে যাব, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বিদেশে অর্থ পাচারের অভিযোগে আলোচিত পিকে হালদারকে গ্রেফতারের ইন্টারপোল সমন জারি করেছে, জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী শঙ্খ ব্যাপারীকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য শঙ্খ ব্যাপারীকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। প্রায় 3.5 কোটি টাকা পাচার করে কানাডায় পালিয়ে গেছেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার। পিকে হালদার নামে পরিচিত তিনি। আদালতের নির্দেশে ইতিমধ্যেই পিকে হালদারের কিছু সম্পত্তি জব্দ করা হয়েছে। দেশে ফেরা মাত্রই তাকে গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। এই পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী শঙ্খ ব্যাপারীকে সোমবার গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন দুদক।
জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। পিকে হালদারের সম্পদ বিভিন্নভাবে যে বিভিন্ন দিকে গেছে বলে মনে করা হচ্ছে, সেখানে তিনি সহায়তা করেছেন এবং তার দখলে ফ্ল্যাট পাওয়া গেছে একটা, যেটা পিকে হালদারের অর্থে ক্রয় করা হয়েছে বলে এখনো পর্যন্ত প্রমাণ পাওয়া যাচ্ছে এবং তার অর্জিত অর্থ অন্যায়ভাবে অর্জিত অর্থ তার কাছে আছে বলে জানা গেছে। পিকে হালদারকে গ্রেপ্তারে ইন্টারপোল সমন জারি করেছে বলেও জানান দুদক সচিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ফোকাল পার্সন আছে, ফোকাল পার্সনের মাধ্যমে ইন্টারপোলের কাছে পাঠানো হয়। তো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ফোকাল পার্সনের মাধ্যমে পাঠিয়েছি। শঙ্খ ব্যাপারীর মতো আরও যারা পিকে হালদারের সহযোগী তাদের বিস্তারিত তথ্য মিলেছে বলেও জানান তিনি। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। পাপুলের স্ত্রী ও মেয়ে অর্থ পাচার করেনি এমন চিঠি দেয়নি বাংলাদেশ ব্যাংক, এনআরবির এমডিকে তলব। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী ও মেয়ে অর্থ পাচার করেনি উল্লেখ করে কোনো চিঠি দেয়নি বাংলাদেশ ব্যাংক। সোমবার হাইকোর্টকে লিখিতভাবে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের উপপরিচালক। এদিকে সেলিনা ইসলাম মানি লন্ডারিং করেননি এনআরবি ব্যাংকের এমন চিঠির বিষয়ে ব্যবস্থাপনা পরিচালককে আগামী 12 জানুয়ারি হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী ও মেয়ের মানি লন্ডারিং প্রতীয়মান হয়নি বলে সই করা একটি চিঠির বিষয়ে ব্যাখ্যা দিতে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ আরিফিন আহসান মিয়ার হাজির হওয়ার কথা ছিল সোমবার। অসুস্থতার কথা উল্লেখ করে আইনজীবীর মাধ্যমে তিনি জানান, সেলিনা ইসলামের মানি লন্ডারিং হয়নি এমন কোনো চিঠি দেয়নি বাংলাদেশ ব্যাংক। সেলিনা ইসলাম এমপির পিটিশনে যে বিষয় উল্লেখ করা হয়েছে মানি লন্ডারিং হয়নি, সেই মর্মে তারা কোনো চিঠি দেননি। উনি বলতেছেন এটা একটা ট্যাম্পার করা হয়েছে, আর বিএফআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের চিঠির কথা যে দেওয়া হয়েছে এটা ফলস অ্যান্ড ফেব্রিকেটেড। সেলিনা ইসলামের আইনজীবী জানিয়েছেন, এনআরবি কমার্শিয়াল ব্যাংক থেকে মানি লন্ডারিং হয়নি উল্লেখ করে চিঠি দিয়েছে। আমরা যে চিঠিটা কোর্টে জমা দিয়েছি সেই চিঠির মূল কপি আমরা দায়ের করব বলে আদালত থেকে আজকে পারমিশন পাই। আগামী 12/1/2021 তারিখে মামলাটি লিস্টে আসবেন। হাইকোর্ট সেলিনা ইসলামের কাছে থাকা চিঠি হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেন। প্রপার ইনকোয়ারি দরকার, এই কারণে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ডাকা হয়েছে, উনি হলফ আকারে জানাবেন। আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি, যাতে এই ধরনের যদি কোনো অনিয়ম হয়ে থাকে অবশ্যই আমরা আদালতের কাছে যথাযথ প্রতিকার চাইব। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। বর্তমানে অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে আটক রয়েছেন পাপুল। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। খাল দখলদারদের সতর্ক করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ইব্রাহিমপুর পুলপাট থেকে খাল দখলমুক্ত করার অভিযান শুরু করে এসব কথা বলেন মেয়র। জানান, দখলদার যত প্রভাবশালী হোক কোনো ছাড় নয়। এদিকে সর্বশেষ জরিপের নকশা নয়, সিএস ম্যাপ অনুসরণ করে খাল দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইয়াকুব লিটনের ক্যামেরায় মাহমুদ হাসানের রিপোর্ট। ইব্রাহিমপুর পুলপাড় এলাকায় খালের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় সিটি কর্পোরেশনের অভিযান। সম্প্রতি সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা 26টি খালের মধ্যে অন্যতম খাল এটি। 2 কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল ইব্রাহিমপুর হয়ে বাউনিয়া এবং কালশি খালের সাথে মিলেছে। এর অধিকাংশ জায়গায় এখন অবৈধ দখলে, ফলে সংকুচিত হয়ে খাল এখন নালা। বৃষ্টি হলে পানি উঠে আশেপাশের বাসায়, আবর্জনার গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। পানিটা জমে থাকে, পানিটা রুমের ভিতরে উঠে, তখন গন্ধগুলো সব উপরে উঠে। বৃষ্টি হলে আপনার হয়তো ওই যে ময়লা আবর্জনা গন্ধ হয়ে যায়, মানে এই মানুষের গন্ধ চারদিকে ছড়ায়া মানুষ অসুস্থ হয়ে যায়। খাল দখলমুক্ত করে বর্ষার আগেই খনন করা হবে। জলাবদ্ধতা মুক্ত নগরী উপহার দেয়া হবে নগরবাসীকে, জানান উত্তরের মেয়র। যেই সব জায়গায় ম্যাপিং হবে, ওই ম্যাপের ভিতরে যত ক্ষমতাবান থাকুক না কেন,
যত রাজনৈতিক প্রভাবশাল থাকুক না কেন, কোনো ধরনের কাউকে কোনো ধরনের দয়া দাক্ষিণ্য দেখানো হবে না। অভিযান একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে মেয়র বলেন, একে একে উদ্ধার করা হবে সব খাল। আমরা শুরু করেছি, অবশ্যই আমরা পার্টলি করে এগুলোকে আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এই খাল আমরা উদ্ধার করব, খালের দুই পায়ে বাধাই করব। এই খালটি কাগজে কলমে আছে 60 ফিট চওড়া, কিন্তু উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এসে পেয়েছেন কোনো জায়গায় 10 ফিট, কোনো জায়গায় 10 ফিটেরও কম। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, যদি এই খালটি উদ্ধার করা সম্ভব হয় তাহলে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা প্রায় 50% কমিয়ে আনা সম্ভব। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ইব্রাহিমপুর পুলপাড়, ঢাকা। এদিকে জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে রাজধানীর সব খাল ও কালভার্টগুলো পরিষ্কার করা হবে, জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বদরুল আমিন। সেগুনবাগিচা বক্স কালভার্টের টিটিপাড়া আউটলেটে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি বলেন, দীর্ঘদিন নগরীর এ কালভার্টগুলো পরিপূর্ণভাবে পরিষ্কার করা হয়নি। দক্ষিণ সিটির পক্ষ থেকে এরই মধ্যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে শ্যামপুর, জিরানি ও মান্ডাখালের পাশাপাশি বক্স কালভার্টগুলো পরিষ্কার করা হবে। দুর্ঘটনা রোধে নাবিকদের দক্ষতার সাথে নৌযান চালানোর তাগিদ দিয়েছেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর আবু জাফর মোহাম্মদ জালাল উদ্দিন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর সদরঘাট টার্মিনালে কর্মশালায় তিনি বলেন, সরকারি সম্পদ রক্ষায় নাবিকদের সতর্ক হতে হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডোর গুলাম সাদেক, প্রধান প্রকৌশলী মঞ্জুরুল কবির, অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমেদ। এবার প্রবাসের খবর। আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রবাসীদের আরও ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে দেশটিতে ব্যবসারত বাঙালিরা। আবুধাবি মাফরাক সেন্টার মল চায়না ক্যাম্পে বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তারা আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার তাগিদ দেন। অনুষ্ঠানে বক্তব্য দেন আমিরাতের নাগরিক আব্দুল সালাম ইউসুফ, জাফর আহমেদ প্রতিষ্ঠানের পরিচালক পেয়ার মোহাম্মদ সহ অন্যান্যরা। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বাংলাদেশে অনুমোদন পেল অক্সফোর্ডের ভ্যাকসিন, ভারতের সাথে চুক্তিতে আস্থা রাখছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। যুদ্ধাপরাধীদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করে জিয়া, বললেন প্রধানমন্ত্রী। দেশপ্রেমের আদর্শে ছাত্রলীগকে গড়ে তোলার আহ্বান। পিকে হালদারের বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা, সহযোগী শঙ্খ ব্যাপারী 3 দিনের রিমান্ডে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।